আচ্ছা, গতদিন আমরা করছিলাম যে অরিফিস মিটার দিয়ে ফ্লো মেজারমেন্ট করছিলাম। অরিফিস মিটার দিয়ে ফ্লো মেজারমেন্টের সময় একটা প্রবলেম অ্যারাইজ করছিল। কেউ কি বলতে পারবা যে কি প্রবলেম অ্যারাইজ করছিল? ম্যাম, আনস্টেডি ফ্লোর ক্ষেত্রে যে ডিসচার্জ মেজারমেন্টের যে ফলিং এর প্রবলেমটা হয় ওইটা। আচ্ছা, এটা একটাও খুব ভালো একটা পয়েন্ট বলছে। আর একটা প্রবলেম ছিল ভেনা কন্ট্রাক্টর মিনিমাম ফ্লো পাচ্ছিলাম না। ভেনা কন্ট্রাক্টর কি মনে আছে? জি ম্যাম, মনে আছে ম্যাম। ওই যে অরিফিসের এস টু এস ডায়ামিটার ডি নট থেকে ওইটা থেকে হচ্ছে 0.5 ডি নট দূরে যে ভেনা কন্ট্রাক্টর তৈরি হচ্ছে হ্যাঁ। ম্যাম ওইটা। আচ্ছা, তো ভেনা কন্ট্রাক্টে তো আমাদের যেখানে প্রবলেম। স্টেডি ফ্লো গুলো হচ্ছে প্যারালাল হয়, মানে স্ট্রিম লাইন গুলা। হ্যাঁ, এখানে স্ট্রিমলাইন গুলা সবচেয়ে প্যারালাল একদম থাকে সবগুলা। তো মেইন আমাদের প্রবলেম এটাই ছিল যে ভেনা কন্ট্রাক্টে, আচ্ছা নেটটা আপ ডাউন করতে, আচ্ছা ভেনা কন্ট্রাক্টে যেটা প্রবলেম হচ্ছিল যে ভেনা কন্ট্রাক্টে আমরা এরিয়াটা যেহেতু মিনিমাম, ওখানে ফ্লোটাও মিনিমাম পাচ্ছিলাম। তা আমরা তো নিশ্চয়ই চাবো না যে আমাদের ফ্লোটা মিনিমাম মিনিমাম হোক বা ডিসচার্জটা মিনিমাম হোক। এটা ফ্লো মিনিমাম মানে কি, ডিসচার্জটা মিনিমাম হচ্ছে। তো আমরা নিশ্চয়ই এটা চাবো না। তো আমাদের মেইন প্রবলেমই অরিফিসে এটাই ছিল যে ভেনা কন্ট্রাক্টে কনভার্জ হয়ে যাচ্ছিল ফ্লোটা এবং মিনিমাম ফ্লো পাচ্ছিলাম। সেই প্রবলেমটাকে দূর করতে আমাদের এই মাউথ পিসটা আমরা ইনভেন্ট করি। ঠিক আছে, মাউথ পিসটা একটু দেখো তোমরা আগে, যে এটা দেখতে কেমন। একই রকম দেখো, রিজার্ভারের গতদিন আমরা রিজার্ভার নিয়ে কাজ করছিলাম। রিজার্ভারের সার্টেন ডিস্টেন্স দূরে এক্স এক্স ছিল, এখানে ভেনা কন্ট্রাক্টর ছিল। পার্থক্য কি হচ্ছে গতদিনের সাথে আর আজকেরটার ছবিতে? মানে আপাত দৃষ্টিতে তোমাদের কি পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ? আগেরটা ম্যাম শার্প এজ ছিল, এটাতে শার্প এজ ছিল না ম্যাম। ম্যাম শার্প এজ নাই ম্যাম এটাতে। না, এটাতে আর একটা জিনিস নতুন যুক্ত হয়েছে। এই পোর্শনটা কি গতদিন ছিল? সিসি পর্যন্তই কিন্তু শেষ। এখানে আরেকটা পোর্শন পাচ্ছ না? এটুকু পোর্শন অ্যাড হয়েছে না? তো এই পোর্শনটাই আসলে অ্যাকচুয়ালি মাউথ পিস আর অরিফিস দুইটা তুমি আলাদা করতে পারবা না। মানে অরিফিস যেটা, সেটার সাথে এক্সটেন্ডেড যদি একটা পাইপ অ্যাড করা হয় বা একটা ফ্লো ডিসচার্জের একটা ওয়ে তুমি যদি এখানে ক্রিয়েট করতে পারো, সেটাকে আমরা মাউথ পিস বলবো। তার মানে অরিফিস আর মাউথ পিস দুইটাই সেম, জাস্ট মাউথ পিসে এক্সট্রা অ্যাডিশনাল একটা পাইপ যুক্ত হয়। বাকি ফাংশন, ফ্লো মেজারমেন্টের ওয়ে, গতদিন অরিফিসে যেভাবে দেখছো ডিসচার্জ মেজারমেন্ট করার সময় সেম জিনিস, সব কিছু সেম। জাস্ট পার্থক্য এতটুকুই যে এখানে এক্সট্রা অ্যাডিশনাল এই পোর্শনটুকু আসছে, যেটা একটা এক্সট্রা অ্যাডিশনাল পাইপ। এই পাইপটা দেওয়ার রিজনটা কি সেটা আমি বলতেছি। একটু আমরা যাই এখন। তো অরিফিস যদি, আজকে আমাদের এজন্যই প্রথমেই বলছিলাম যে অরিফিসের যে কনসেপ্টটা সেটা আমাদের লাগবে। অরিফিসের এক্সটেন্ডেড পোর্শনই আসলে মাউথ পিস। এবং দেখতে পাচ্ছ এটা একটা বলাই আছে এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল মাউথ পিস। মানে অরিফিস মিটার যেটা ছিল সেটার সাথে একটা এক্সটার্নাল অ্যাডিশনাল আমরা একটা সিলিন্ড্রিক্যাল টিউব অ্যাড করতেছি। আর কিচ্ছু চেঞ্জ না, বাকি সব সেম। আচ্ছা, এখন আসি জেনারেল ইনফরমেশন যেগুলা। If a small tube is attached to an orifice, it is called mouthpiece. যেটা আমি বললাম সেটাই, যে যদি একটা অ্যাডিশনাল একটা টিউব অ্যাড করা হয় তাহলে সেটাকে আমরা মাউথপিস বলতেছি। আচ্ছা, এখন টিউব তুমি অ্যাড করতে পারো, 1 ফিটের একটা টিউব অ্যাড করতে পারো, অনেক ছোট্ট অ্যাড করতে পারো। টিউব তো বলছে যে একটা টিউব অ্যাড করা। এখন যে কোনো টিউব অ্যাড করলেই কি তাহলে এটা মাউথপিস হবে? তাহলে তো এই যে পাইপলাইন যেগুলো আছে, পাইপলাইনের সাথে দেখা যাবে যে এই যে আমাদের রিজার্ভার থেকে যে পাইপলাইন গুলো যাচ্ছে, তাহলে তো সবই মাউথপিস বলবো আমরা। কিন্তু আমরা কি সবই মাউথপিস বলি? সব কিন্তু মাউথপিস বলি না। তার মানে অবশ্যই এটার কোনো ক্রাইটেরিয়া আছে যেটার পরিপ্রেক্ষিতে আমরা এটাকে মাউথপিস বলবো। বাট হ্যাঁ, এটুকু ফিক্স যে হ্যাঁ অবশ্যই একটা স্মল টিউব ওটার সাথে অ্যাটাচ করা থাকবে। এখন ওই টিউবের ডাইমেনশন কেমন হবে, কি ক্রাইটেরিয়া আমরা মাউথপিস বলবো, সেটা আমরা দেখি। তাহলে মাউথপিস কি সেটুকু কি কনসেপ্টটা তোমরা ধরতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসি কখন কখন আমরা মাউথপিস বলবো। কারণ নর্মালি তো সব টাইপসেরই রিজার্ভারের সাথে পাইপ লাগানো থাকে ইউজুয়ালি। তো আমরা প্র্যাকটিক্যালি তো এরকম দেখি। তো কখন কখন আমরা মাউথপিস বলবো এই জিনিসটা একটু দেখি। Standard length of a mouthpiece is 3D, where D is the diameter of orifice,
if the length is less than 3D, jet after passing the vena contact does not occupy the tube fully, thus act as orifice. আচ্ছা, এই কথাটার মানে কি দেখো, এই যে পোর্শনটা, এটা কি ছিল গতদিন? এটা ছিল অরিফিসের যে ডায়ামিটার, এই পোর্শনটা। তাহলে মাউথ পিসের ডায়ামিটার কেটে আসছে না, মাঝখানের কথা কেটে গিয়েছে। মাঝখানে কথা শুনতে পাইনি ম্যাম। আচ্ছা দাঁড়াও, আমি হ্যালো, এখন শুনতে পাচ্ছ? জি মিস, এখন ক্লিয়ার আসছে ম্যাম। আগেরটা একটু রিপিট করলে ভালো হতো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আমি যেটা বললাম যে অরিফিসের সাথে অ্যাডিশনাল যদি একটা স্মল টিউব আমরা অ্যাড করি, অরিফিসের সাথে যদি একটা স্মল টিউব অ্যাড করি, সেটাকে আমরা বলতেছি মাউথপিস। এখন স্মল টিউব হতে পারে একটা, প্রত্যেকটা রিজার্ভারের সাথে কিন্তু পাইপ অ্যাড করা থাকে বা টিউব অ্যাড করা থাকে। এখন কতটুকু টিউব অ্যাড করা থাকবে যেটাকে আমরা মাউথপিস বলি? আমরা এই যে বাসাবাড়ির যে লাইন গুলো আসতেছে, রিজার্ভার থেকে যে পাইপ লাইন গুলো বের হচ্ছে, আমরা কি সবগুলাকে মাউথপিস বলতেছি? তা কিন্তু বলতেছি না। আমরা স্পেসিফিক কোন ক্রাইটেরিয়া অবশ্যই আছে যেটার জন্য আমরা বলবো যে হ্যাঁ এটা মাউথপিস বা এটা অরিফিস বা এটা নর্মাল পাইপলাইন। তো এরকম অবশ্যই কোনো ক্রাইটেরিয়া থাকবে, বাট অরিফিসের সাথে অবশ্যই টিউব যুক্ত থাকতে হবে, সেটা অরিফিস বা রিজার্ভারের সাথে। এখন দেখো অরিফিসের ক্ষেত্রে এই ডাইমেনশনটা হলো ডি, এটা আমরা গত ক্লাসেই কিন্তু জেনে আসছি যে ডি ডায়ামিটার এটা। এখন মাউথপিস হইতে হলে এই সার্টেন ডিস্টেন্স থেকে, যেখানে অরিফিসটা শেষ হয়েছে সেখান থেকে মাউথপিসের যে ডিস্টেন্সটা লেন্থ, সেটা 3D হতে হবে। 3Dর চেয়ে বেশিও হওয়া যাবে না, 3Dর চেয়ে কমও হওয়া যাবে না, 3Dটাই হইতে হবে। দেখতে পাচ্ছ এখানে একটা সার্টেন প্যাটার্ন ফলো করছে। এখানে ভেনা কন্ট্রাক্টটা পাচ্ছি, ভেনা কন্ট্রাক্টটা শেষ হয়ে তারপরে কিছু দূর সেম ডাইভার্জেন্স যে পোর্শনটা সেম আবার কিন্তু কনভার্জ হয়ে আবার ডাইভার্জ হয়ে গেছে। তাহলে এই পোর্শনটা কিন্তু একটা সার্টেন প্যাটার্ন ফলো করতেছে। নর্মাল কিন্তু এখানের এটুকের পর থেকে কিন্তু আবার নর্মাল যে ফ্লো, পাইপ ফ্লো বলো বা নর্মাল ফ্লোতে পরিণত হচ্ছে। তো এই ডাইমেনশনের এটুকের মধ্যে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে হ্যাঁ প্রথমে কনভার্জিং হচ্ছে, তারপর ডাইভার্জিং হচ্ছে, ভেনা কন্ট্রাক্টটা পাচ্ছি। তো এই ফেনোমেনন গুলো আমরা কতটুকুর মধ্যে পাবো? সেটা হইতে হবে 3D। যদি 3D এর চেয়ে ছোট হয়ে যায় তাহলে এখানে আর যে রিজনে আমরা করছি 3D এর চেয়ে ছোট হয়ে গেলে, আমরা রিজনটা কি ছিল যে ভেনা কন্ট্রাক্টে মিনিমাম ফ্লো ছিল, আমরা মিনিমাম ফ্লো চাচ্ছি না, আমরা চাচ্ছি ডিসচার্জ বা ফ্লোটা যাতে আমার বেশি হয় বা নর্মাল ইউজুয়াল যে রেট সে রেটে হয়। তো এইটার জন্যই কিন্তু আমরা মাউথ পিসটাকে এখানে ইনসার্ট করছি। তো 3D এর চেয়ে যদি ছোট হয়ে যায় তাহলে দেখা যায় স্ট্রিম লাইন গুলা ভেনা কন্ট্রাক্টরকে পাস করে না। এখানে দেখতে পাচ্ছ ভেনা কন্ট্রাক্ট এখানে শেষ, তারপরে কিন্তু স্ট্রিম লাইন অনেক দূর মাউথ পিস পর্যন্ত, এখান পর্যন্ত একটা প্যাটার্ন ফলো করছে। কিন্তু যদি 3D এর চেয়ে ছোট হয়ে যায় তখন এটা আসলে অ্যাকচুয়ালি এটা অরিফিসের মতোই কাজ করে, তখন এটার মাউথ পিস আলাদা করে বলতে পারবো না আমরা। তাহলে যদি 3D এর চেয়ে ছোট হয় তাহলে এটা অ্যাক্ট অ্যাজ আ অরিফিস। 3D এর চেয়ে ছোট হওয়া যাবে না, 3D এর চেয়ে ছোট হলে এটা বাই ডিফল্ট অরিফিস হিসেবেই কাজ করবে, তখন আর এটা মাউথপিস হিসেবে কাজ করবে না। তাহলে মেইন কন্ডিশন এখানে যে এখানে অবশ্যই 3D হইতে হবে। আর 3D এর চেয়ে যদি বেশি হয়, যদি 3D এর চেয়ে বেশি হয় অ্যাক্ট অ্যাজ আ পাইপ। 3D এর চেয়ে ছোট হলে অরিফিসের মতো কাজ করবে, 3D এর চেয়ে যদি বড় হয় তাহলে পাইপের মতো কাজ করবে। কারণ নর্মাল বাসাবাড়ির যে পাইপলাইন ওখানে কি অনেক বড় বড়ই পাইপলাইন থাকে, একটা পাইপলাইন কত, বা ধরো যে নর্মাল ছাদে তোমরা দেখো না, ছাদে যে রিজার্ভার থাকে, রিজার্ভার থেকে একটা পাইপ টানা হয় ছাদে পানি দেওয়ার জন্য বা গাছপালায় পানি দেওয়ার জন্য। তাহলে এগুলা কি আমরা মাউথপিস বলবো? এগুলা তো মাউথপিস বলি না আমরা কখনো। তো মাউথপিস হতে হলে অবশ্যই 3D হতে হবে, 3D এর চেয়ে ছোট হলে অরিফিস, 3D এর চেয়ে বড় হলে পাইপ। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? ম্যাম একটা কোশ্চেন আছে ম্যাম, এখানে যে 3D আমরা যেটা হিসাব করছি ম্যাম, এটা কি মানে রিজার্ভারের একদম লাস্ট মাথা থেকে শেষ মাথা পর্যন্ত, এই তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, মানে রিজার্ভার 3D যেখানে এন্ড হয়েছে, মাউথপিস যেখানে এন্ড হয়েছে, এই দুইটার মাঝখানে যে ডাইমেনশন সেটাই 3D।
আর এই ডিটা হলো অরিফিসের ডায়া। ডিটা আবার ভাবো না যে ফুল পাইপের বা ফুল রিজার্ভারের ডায়া, ডি কিন্তু ওই ডায়া না, ডি হলো অরিফিসের ডায়া। ম্যাম ঠিক আর আছে, হচ্ছে তাহলে ভ্যানা কন্ট্রাক্টর থেকে লাস্ট এন্ড পর্যন্ত দূরত্ব হবে 2.5 ডি, তাই তো ম্যাম? এটার আলাদা কোনো ভ্যানা কন্ট্রাক্টটা তোমাদের, এটা তো ভ্যানা কন্ট্রাক্টটা যে এখানেই হবে এমন কোনো গ্যারান্টি, ভ্যানা কন্ট্রাক্ট একটু পরেও হতে পারে। ঠিক আছে, জি ভ্যানা কন্ট্রাক্টে স্পেসিফিক কোনো ডাইমেনশন নাই, বাট তোমার এইখান থেকে এই যে রিজার্ভার যেখানে শেষ হয়েছে, অরিফিস যেখানে শেষ হয়েছে, সেখান থেকে মাউথ পিস পর্যন্ত 3D হতে হবে। ভ্যানা কন্ট্রাক্ট এখন একটা পাইপ, যখন একটা পাইপ দিয়ে যখন পানিটা ফ্লো হয়, তখন তুমি পাইপটা যদি স্পিডে ছাড়ো পানিটা, তাহলে দেখা যায় আর একটু পরে যায় ভেনাটা কন্ট্রাক্টটা হচ্ছে, বা যদি একটু স্লো ছাড়ো তাহলে সেখানে দেখা যাবে যে এখানেই ভেনা কন্ট্রাক্ট হচ্ছে। তো ভেনা কন্ট্রাক্টটা এটুকুর মধ্যে, এই জন্যই বলা হয়েছে 3Dর মধ্যেই দেখা যায় যে ভেনা কন্ট্রাক্টটা মুভমেন্ট করবে। এবং এই প্যাটার্নটা একটা সুন্দর একটা প্যাটার্ন আমরা পাবো, ফার্স্টে কনভার্জিং, তারপর ডাইভার্জিং, এভাবে আমরা সুন্দর একটা প্যাটার্ন পাবো। তো এই কারণেই আসলে এই 3Dটা মেনটেন করতে হবে। এটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন যেটা কথা সেটা হলো আমরা মাউথপিসটা এখানে কেন, মানে মাউথপিসটা কেন ইউজ করতেছি যদি সেটা বলি, সেটার ক্ষেত্রে ম্যাম এই থ্রিটা কি ওই যে ভেনা কন্ট্রাক্টর? হ্যালো শুনতে পাচ্ছি, বলো। হ্যালো বাকিরা শুনতে পাচ্ছ না আমার হ্যালো কথা? মিস। জি হ্যাঁ মিস, শুনতে ম্যাম, পাচ্ছি। 3D এর পরে যে একটা ডট দিয়ে 3 রাখে, এটা কি? এটা এটা আসলে তোমার এক একটা পয়েন্ট, এটা 1 2 3, শোনা যাচ্ছে। জাস্ট এখানে বিভিন্ন জায়গায় পয়েন্ট নাম্বারিং করা আর কি, কি পয়েন্ট গুলা। এটা এটা ওই 3 না, ও 3D এইটা, এইটা কোনো, এটা দেখো না, 3D এই হিসাবের 3D এটা। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা এখানে অরিফিসে মেইনলি যেটা প্রবলেম ফেস করতেছিলাম, আগেই বললাম যে ডিসচার্জ আমাদের কম হচ্ছিল। তো ডিসচার্জ আমরা বাড়াইতে পারি, আর একটা ওয়ে আছে, সেটা হলো অরিফিসে যদি আমরা ডায়া বাড়াই। কারণ দেখো, এই ডিটা যদি বাড়ে, এতটুকু ওপেনিং আছে, এই ডিটা যদি এখান থেকে এতটুকু করি, নর্মালি ডিসচার্জ বাড়বে, বাড়বে না? কারণ যখন ওপেনিং বাড়তেছে ডিসচার্জ অটোমেটিকলি বাড়বে। বাট আমরা কি করলাম, দুইটা ওয়ে আমি কিন্তু বলছি যে ডিটাকে আমরা বাড়ায় আমরা অরিফিসের ডিসচার্জ বাড়াইতে পারতাম, বাট আমরা সেটা না করে আমরা একটা মাউথ পিস ইনসার্ট করতেছি। মাউথ পিস ইনসার্টের মাধ্যমে আমরা এখানে সেম ডায়া রেখে জাস্ট 3D পর্যন্ত ছোট্ট একটা আলাদা এক্সট্রা একটা টিউব লাগানো, তাই না? তো ছোট্ট একটা টিউব আলাদা ইনসার্ট করে আমরা এখানে অরিফিসের ডিসচার্জটা বাড়াইতে পারি। তাহলে যদি বলা হয় যে অরিফিসের ডিসচার্জ কি ওয়েতে বাড়ানো যায়, একটা ওয়ে মাউথপিস যদি ইনসার্ট করি সেইভাবে, আর একটা ওয়ে যদি অরিফিসের নিজস্ব ডায়ামিটারই যদি আমরা বাড়ায় দিই, তাহলেও কিন্তু অটোমেটিক্যালি ডিসচার্জটা বাড়বে। আচ্ছা, এখন আসি মাউথপিসটা দিয়ে আমরা কি কি কাজে ইউজ করি। গতদিনের মতোই যেটা বলছি, সেম জিনিস এখানে ফ্লো মেজার করতে পারবো, ফ্লো মিটার হিসেবে ইউজ করতে পারবো, ডিসচার্জ মেজারমেন্ট করতে পারবো, বা ডিসচার্জটাকে ইনক্রিজ করতে পারবো, যেটাই বলি না কেন। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা পারপাসে আমরা, এখানে একটু বুঝিনি কোন জায়গাটা বলো? ম্যাম। এখানে যে ছিল যে আমরা যে অরিফিসের যে ছিল যে অরিফিসটা হচ্ছে ফ্লো মেজারিং ডিভাইস, ফ্লো স্টোরিং আর ফ্লো রিজার্ভিং ডিভাইস ইউজ করতাম। এখন হ্যাঁ এইটার ক্ষেত্রে মাউথপিসের ক্ষেত্রে তো ম্যাম আমরা তো এটা মিটারিং ডিভাইস হিসেবে কি ইউজ করতে পারবো এটা? হ্যাঁ, এটা ফ্লো মিটারিং ডিভাইস হিসেবে আমরা ইউজ করতে পারবো। এটা আসলে এটার সাথে কারেন্ট মিটার অ্যাটাচ করা থাকে, এটার জন্য আমরা আসলে ল্যাবে এই এক্সপেরিমেন্টটা করি না, এটা ফ্লো মিটারিং হিসেবে ইউজ করতে পারি আমরা জি মিস, তাহলে ম্যাম তাহলে অরিফিসের সাথে এটার পার্থক্য তাহলে ম্যাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যদি ডিফারেন্স বলতে চাও তাহলে অরিফিস তো মিটারিং এ ইউজ করতে পারতে, বাট অরিফিসের কিন্তু আমি বলছিলাম যদি কারেন্ট মিটার সিভি আমরা অরিফিসে বের করতে পারি নাই কেন, কারণ এটা আমাদের ল্যাবে নাই, এটা এমন না যে এটা ইউজ করতে পারবো না। যদি কারেন্ট মিটার একটা জাস্ট কারেন্ট মিটার অ্যাড করো এখানে, তাহলে কিন্তু ইজিলি এটা অরিফিস দিয়েও তোমরা মেজারমেন্ট করতে পারবা। বাট আমরা যেমন আলাদা অন্য একটা ওয়েও আমাদের ছিল যে হ্যাঁ অরিফিস দিয়ে আমরা কারেন্ট মিটার ছাড়াও কিন্তু মেজারিং করতে পারতেছিলাম। বাট মাউথ পিসে বাই ডিফল্ট কারেন্ট মিটার থাকে, কারেন্ট মিটার দিয়ে আমরা মেজারমেন্ট করি অ্যাকচুয়ালি। তো এখানে অ্যাকচুয়ালি ফ্লো মেজার করতেও ইউজ করা হয়, ফ্লো মিটার করতে ইউজ হয়, আবার ডিসচার্জও ইনক্রিজ করতে পারতেছো তুমি।
কম্পেয়ার টু অরিফিস। তো মাউথপিসের এগুলো আসলে এক একটা অ্যাডভান্টেজ বলতে পারো। আচ্ছা, এরপরে আসি যে মাউথপিসের পাইপের লেন্থ 3 গুণ, সেটা অলরেডি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসি থিওরিটিক্যাল কিছু কথাবার্তা। এখানে অনেক কিছু লেখা আছে, অনেক বড় একটা প্যারা, অনেক কিছু লেখা আছে। আমি একটা শর্ট করে তোমাদের একটা জিনিস বুঝাই, দেখো বুঝতে পারো কিনা। আচ্ছা, অ্যাটমসফিরিক প্রেসার যদি কমে তাহলে ভেলোসিটি কি হবে? প্রেসার যদি কমে সেখানে কি ভেলোসিটি বাড়ে, আর ভেলোসিটি বাড়ে, হ্যাঁ, ডিসচার্জ কি হবে? কিউ ইকুয়াল টু এভি। ডিসচার্জ কি হবে? কমবে মিস। ভেলোসিটি আর ডিসচার্জের বাড়বে। সম্পর্ক কি? কিউ প্রপোর্শনাল টু ভি, তাহলে ডিসচার্জ বাড়বে। আচ্ছা, এখন তাহলে বলো যে এই একটা সিনারিও তোমাদের দেখাইলাম, আর একটা সিনারিও আমি দেখাই যে যেটা অরিফিসে ছিল। আচ্ছা, অ্যাটমসফিয়ারিক প্রেসার বাড়তেছে, ভেলোসিটি কমতেছে, ডিসচার্জ কমতেছে। আচ্ছা, এখন বলো তো এই দুইটা সিনারিওর মধ্যে কি বেসিক ডিফারেন্স বুঝলা? মেইন কানেকশন এখানে কোথায় বলো তো? আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? ম্যাম অ্যাটমসফিয়ারিক প্রেসার প্রেসার, আপ ডাউন। এটা ম্যাম বাড়া কমার উপরে আমাদের ভেলোসিটি আর আচ্ছা ভেলোসিটি কম তো ডিসচার্জ reverse, সাথে ভেলোসিটি ডিসটেন্স পাবে। আচ্ছা, তাহলে এখন বলো একটা ওপেন জায়গা ধরো, ঠিক আছে, একটা ওপেন জায়গা, সেখানে একটা ওপেন জায়গায় অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর একটা কনজাস্টেড জায়গা সেখানকার অ্যাটমসফিয়ারিক প্রেসার, কোনটার মধ্যে প্রেসারটা বেশি বলো তো? না না, কনজাস্টেড জায়গায় তো বাতাস ঠিক মতো আমরা ভ্যাকুয়াম করি কখন? ম্যাম ওপেন এন্ড ফ্লোতে কম বাড়বে। না না, ওপেন একটা জায়গা, যেখানে ওপেন জায়গায় কিন্তু বাতাস ইজিলি ইনসার্ট করতে পারতেছে, ওখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার বা অ্যাটমসফিয়ারিক ইফেক্টটা বেশি হবে। একটা ওপেন জায়গা, তুমি নর্মাল একটা ছাদে দাঁড়াও তো, ছাদে যে পরিমাণ বাতাসের, হ্যাঁ শুনতে পাচ্ছি, কিছু বলতেছো? আচ্ছা, তো নর্মাল একটা ওপেন প্লেস, সেখানে যে পরিমাণ বাতাস আসবে, একটা বদ্ধ জায়গা সেখানে কিন্তু সে পরিমাণ বাতাস আসবে না। আর বাতাস না আসলে বাতাসের প্রেসার আসবে কোত্থেকে? এখন এখন তোমাদের প্র্যাকটিক্যাল সিনারিও বলি। এখানে দেখো, গতদিন যখন এই পর্যন্ত, কেটে কেটে আসছে ম্যাম। বাকিরা কি শুনতে পাচ্ছ না? না ম্যাম, ম্যাম কথা অনেক পরে আসছে ম্যাম আপনার কথা। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? জি মিস, এখন আবার ক্লিয়ার ম্যাম। আচ্ছা, এটা নেটওয়ার্ক হয়তো একটু আপ ডাউন করতেছে। আচ্ছা দেখো, গতদিন আমরা যখন অরিফিস পড়ছিলাম, এই ভেনা কন্ট্রাক্টটা পর্যন্তই শেষ হয়ে গেছিল, তাহলে এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের একটা স্পেস পাচ্ছিল বাতাসটা ইনসার্টের জন্য, তাই না? তো ভেনা কন্ট্রাক্টটার মধ্যে কিন্তু আমরা কি পাচ্ছিলাম? যে মিনিমাম ফ্লো পাচ্ছিলাম, কারণ এই জায়গায় কিন্তু অ্যাটমসফেরিক প্রেসারটা বেশি, আর অ্যাটমসফেরিক প্রেসার যখন ডমিনেন্ট হচ্ছে তখন ওখানে কিন্তু ভেলোসিটি বাড়ার সুযোগ নাই। তো ভেনা কন্ট্রাক্টটা এই কারণে কি হচ্ছিল, ভেনা কন্ট্রাক্ট এখানে কনজাস্টেড হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ভেনা কন্ট্রাক্টটা একটু সার্টেন ডিস্টেন্স পর হচ্ছে, টিউবের ভিতরে কিন্তু হচ্ছে না, একটু সার্টেন ডিস্টেন্স পর। টিউবের ভিতরে হলে তাহলে কিন্তু দেখা যেত আবার ফ্লোটা আগের মতোই পাচ্ছি, কিন্তু টিউব থেকে বাইরে হচ্ছে, একটু সার্টেন ওপেন প্লেসে বলতে পারি। যে গতদিনের ফিগারটা যদি মনে থাকে, যে সার্টেন ডিস্টেন্স পর, যেখানে মোটামুটি রিজার্ভার থেকে একটু বাইরে, সেখানে ভেনা কন্ট্রাক্টটা হচ্ছে।
তাহলে সেই ভেনা কন্ট্রাক্টর ওই পয়েন্টটাতে কি হচ্ছে, ওখানে কি বাতাসের যেহেতু ওপেন বাইরে, বাতাসের প্রেশারটা তুলনামূলক বেশি হবে। আর বাতাসের প্রেশার যদি বেশি হয় অটোমেটিক ওখানে ভেলোসিটি ডমিনেট করবে না, তো ভেলোসিটি কমে যাবে, আর ভেলোসিটি কমা মানে ওখানে ডিসচার্জ কমে যাবে। আর আজকের সিনারিও কি, ভেনা কন্ট্রাক্টর পৌঁছানো পর্যন্ত কিন্তু বাতাসকে অনেক ডিস্টেন্স ট্রাভেল করতে হবে এবং এখানেই বাধা পাবে, যেহেতু এখানে একটা কনজাস্টেড সারফেস, এখানেই বাতাসটা বাধা পাবে। তো সেই ক্ষেত্রে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা এখানে কমে যাবে, আর অ্যাটমসফিয়ারিক প্রেশারটা যখনই কমবে তখনই ভেলোসিটিটা ডমিনেন্ট হবে এবং ডিসচার্জ বাড়বে। তাহলে এই সিনারিওটা আমি তোমাকে বলছি ফর অরিফিস, আর এই সিনারিওটা ফর মাউথপিস। কনসেপ্টটা কি বোঝা গেছে? এখানে অনেক কথা লেখা আছে, এখন যদি বুঝাই এখন বুঝবা, এটা যদি বুঝে থাকো এখন আরেকবার কি এটা রিপিট করা যাবে ম্যাম? কথা হ্যাঁ, কেটে অবশ্যই। আসছে। অবশ্যই অবশ্যই। দেখো অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন ভেনা কন্ট্রাক্টটা মেইন আমাদের এখানে ডমিনেটিং হচ্ছে, যেটা যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপর এখানে ভ্যারি করতেছে। যখন ভেনা কন্ট্রাক্টটা এখানেই শেষ, মানে এখানে হচ্ছিল অরিফিসের ক্ষেত্রে ভেনা কন্ট্রাক্টটা এই সিসি পয়েন্টে হচ্ছে। সিসি পয়েন্টের পর অরিফিসে কিন্তু আর কোনো পাইপ ছিল না, অরিফিস কিন্তু এখান পর্যন্তই শেষ। তাহলে একটু বাইরে যে ওপেন প্লেসে যখন এই ভেনা কন্ট্রাক্টটা পাচ্ছি তখন কিন্তু বাতাসের একটা ইফেক্ট আসতেছে এখানে। তার মানে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু এখানে বেশি, আর অ্যাটমসফিয়ারিক প্রেসার যখনই ডমিনেন্ট হবে তখন ভেলোসিটি ওখানে ইফেক্টিভ হবে না, ভেলোসিটি কমে যাবে, আর ভেলোসিটি কমা মানে ডিসচার্জও কমা। আর এখন বাতাসটা ভিতর পর্যন্ত এই ভেনা কন্ট্রাক্টর পর্যন্ত আসার আগে কিন্তু এখানে বাধা পাচ্ছে, কারণ এখানে একটা অ্যাডিশনাল একটা সারফেস কিন্তু আছে, অ্যাডিশনাল একটা টিউব আছে, এই টিউবে কিন্তু বাধা পাবে। বাধা পাওয়ার কারণে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কমে যাবে। অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি কমে যায় অটোমেটিক ভেলোসিটি বাড়বে, এবং ভেলোসিটি বাড়া মানে ডিসচার্জটা বাড়বে। বোঝা গেছে এবার? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এখানে কি বলা আছে, এখন বুঝতে পারবা। The effect of adding a mouthpiece of an orifice is to increase the discharge. এটা অলরেডি আমরা জানি যে ডিসচার্জ বাড়ানোর জন্য মেইনলি আসলে মাউথপিসটাকে অ্যাড করা হয়েছে। The pressure at vena contracta is less than atmospheric, so a mouthpiece decreases the pressure at vena contracta and increasing effective head, causing the flow discharge increase. Effective head H equal to আমরা জানি না, V square divided by 2G, প্রেসার হেড ভেলোসিটি হেড আমরা জানি না, টি বাই গামা। তো এখানে জাস্ট এই পোর্শনটা নিয়ে কাজ হচ্ছে, ভি স্কয়ার বাই 2G। তাহলে ভিটা কি, ভেলোসিটির এখানে ডমিনেন্ট, তার মানে কি ইফেক্টিভ হেডটাও ডমিনেন্ট, তাই না? তো এখানে অটোমেটিক হেডটা বাড়তেছে যদি এখানে প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন কমে যাচ্ছে মাউথপিসে অ্যাটমসফিয়ারিক প্রেসার ভেনা কন্ট্রাক্টটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সেটা রিজনটা কিন্তু আমি অলরেডি বুঝায় আসলাম, এটাই এখানে ডিটেলসে লেখা নাই, এই কারণে বলছি যে ডিরেক্ট এটা বুঝাইলে তোমরা বুঝবা না। তো অ্যাটমসফিয়ারিক প্রেসার ভেনা কন্ট্রাক্টটা কম মাউথপিসের ক্ষেত্রে, কারণ এখানে সামনেই এখানে টিউবটাতেই বাধা পেয়ে যায়, এই কারণে কি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার কমে যাচ্ছে, দেন এখানে ইফেক্টিভ হেড যেটা সেটা বাড়তেছে, আর হেড বাড়তেছে মানে ভেলোসিটিও বাড়তেছে, ভেলোসিটি বাড়া মানে ডিসচার্জও বাড়তেছে। আর ভেলোসিটি গ্রেটার দেন ভেলোসিটি অ্যাট আউটলেট, স্বাভাবিক যখন ওপেন সারফেসে থাকতেছে তখন সেখানে প্রেসারটা তুলনামূলক বেশি। তো এখানে এই জিনিসটি বোঝানো হয়েছে, এই কনসেপ্টটা কি বুঝতে পারছো? হ্যালো, ইয়েস ম্যাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্লিকেশন আছে এখানে যাই। আচ্ছা দেখো, ফ্লো থ্রু অ্যান অরিফিস ক্যান নট রিপ্রেজেন্ট ফ্লো থ্রু আ পাইপ প্রপারলি। আর মানে একটা অরিফিসের যে ফ্লো আর একটা পাইপ ফ্লো দুইটা তো সেম হবে না, কারণ পাইপ ফ্লো স্বাভাবিক এটা হিউজ অ্যামাউন্টের ডিসচার্জ হবে, আর অরিফিসের ফ্লো তো কখনোই পাইপ ফ্লোকে রিপ্রেজেন্ট করতে পারবে না। আর অরিফিসের কোফিশিয়েন্ট আছে, মানে কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ সিডি, অরিফিসের ক্ষেত্রে কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ আমরা 0.62 এর আশেপাশে পাইছিলাম। তো ডিসচার্জ ইনক্রিজ করার জন্য from a reservoir to represent the flow through mouthpiece is used. এখন আমরা তো অরিফিস ইউজ করে বলতে পারতেছি না যেটা পাইপকে রিপ্রেজেন্ট করতেছে, পাইপ ফ্লোকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? তো এই কারণে অ্যাকচুয়ালি
টু রিপ্রেজেন্ট দ্য পাইপ ফ্লো, আমরা এখানে পাইপের এখানে ছোট্ট একটা পাইপ বা টিউব ইউজ করা হচ্ছে মাউথপিস, সেটা আমরা ইউজ করি টু ইনক্রিজ দ্য ডিসচার্জ ফ্রম আ রিজার্ভার অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য ফ্লো থ্রু পাইপ। এখানে আসলে একটা কমা হবে, তাহলে তোমরা সেন্টেন্সটা বুঝতে পারবা যে আমরা অলরেডি বলছি যে ডিসচার্জটা এখানে বাড়ানো হচ্ছে, রিজার্ভারের যে ডিসচার্জ সেটা বাড়ানো হচ্ছে। আর রিজার্ভার ডিসচার্জ বাড়ানো মানে কি, রিজার্ভার ডিসচার্জ যখন বেশি হয় এটা 3D একটু বাড়লেই তো পাইপ ফ্লো হিসেবে কাজ করে। তো এই কারণে আসলে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে যে পাইপের ভিতরে অ্যাকচুয়ালি কিভাবে ফ্লোটা হয় সেটা আসলে আমরা মাউথপিস দিয়ে বুঝতে পারি। এটা মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা কাজ যেটাই বলো না কেন। তো আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা মোটামুটি এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছি আমরা? থিওরির কথাবার্তা এতটুকুই ছিল, এরপর আমরা ক্যালকুলেশনে যাব। কনসেপ্ট কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে আসি এখানে বার্নলিস থিওরাম আমরা অ্যাপ্লাই করব। এই যে 1 আর 3 পয়েন্ট, এখানে পয়েন্ট গুলা যেগুলা বলছিলাম, এক কোনটা একটু মুছে নিই। আচ্ছা, এই পয়েন্টে আর এই পয়েন্টে দুইয়ের জন্য তো আমরা গতদিন ভেনা কন্ট্রাক্টটা নিয়ে এখানে আমরা তো অরিফিসে ক্যালকুলেট করছি, আমাদের তো দুই কনসার্ন না, আমরা মেইনলি 1 আর 3 যে পয়েন্ট সেই দুইটা পয়েন্টে বার্নলিস থিওরাম অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর যেটা আমি অলরেডি বলছি যে এখানে অনলি ভেলোসিটি হেডটা ডমিনেন্ট, h = v²/2g। আমরা নরমালি আরো কি জানি, সাথে p বাই গামা আছে, z আছে। তো এই ফুল পোরশনটা আমাদের এখানে অ্যাক্টিভ না, আমাদের এখানে হেড বলতে আমাদের এখানে অ্যাক্টিভ শুধুমাত্র v²/2g, কারণ যেহেতু সবকিছু আমাদের ভেলোসিটির সাথে হচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার উইথ দ্য রিলেশন উইথ ভেলোসিটি, ভেলোসিটি উইথ দ্য রিলেশন উইথ হেড, তো এই সবকিছু কিন্তু আমাদের ভেলোসিটি নিয়ে হচ্ছে। তো এই কারণে আমাদের মেইনলি ভেলোসিটির যে পোর্শনটা, ভেলোসিটি হেড, সেটা ডমিনেট। তো এটাকে সাইড চেঞ্জ করলে আমরা কি পাচ্ছি, v = √2gh, সেখান থেকে আমরা qt এর একটা ইকুয়েশন পাচ্ছি। আর এই h টা কি, আসলে এই h টা হলো মানে অ্যাকচুয়াল হেড বা মাউথপিসের সেন্ট্রয়েড থেকে পানির হাইট। একটু ফিগারে দেখো ক্যাপিটাল H কোনটা, দেখো মাউথপিসের সেন্ট্রয়েড থেকে পানির হাইট। ঠিক আছে, তোমাদের পরীক্ষার সময়, হ্যালো শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমাদের পরীক্ষার সময় যদি ডিরেক্ট ডাইমেনশন নাও দেওয়া থাকে, তোমাদের ডিরেক্ট ডাইমেনশন না দেওয়া থাকলে তোমাদের এখানে ফিগার দেওয়া থাকতে পারে, ফিগার দেখে বুঝতে পারবো না, ফিগার দেখে কিন্তু আমরা এই এইচটা হলো এতটুকু পর্যন্ত, এটা অ্যাকচুয়ালি উপরে উঠে গেছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি এতটুকু পর্যন্ত, আর এটা এতটুকু পর্যন্ত। তাহলে তোমাদের যদি এই ডাইমেনশন আর এই ডাইমেনশন দেওয়া থাকে, এখান থেকে ক্যাপিটাল H বের করতে পারবা না? এই h - h' = h, এভাবে কিন্তু তোমরা ক্যাপিটাল H বের করতে পারবা। অথবা যদি তোমাদের h এর ভ্যালু ফিগার থেকে পিক করতে বলে, তাহলে এটুকু পর্যন্ত যদি একটু ডাইমেনশন দেওয়া থাকে, তাহলে এখান থেকে তোমরা h এর ভ্যালুটা বের করতে পারবা। তো ডিরেক্ট দেওয়াও থাকতে পারে, ডিরেক্ট না দেওয়াও থাকতে পারে, ফিগারটা একটু ফলো করো, ফিগারটা ফলো করলে আশা করি বুঝতে পারবা। তো h হলো মাউথপিসের সেন্ট্রয়েড থেকে পানির যে হাইট, সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল H। এ তো মাউথপিসের এরিয়া, QACD এগুলা নিয়ে নতুন করে কিছু বলার নাই। তো এই পর্যন্তই আমরা আজকে ক্যালকুলেট করব। আর এখানে তোমাদের কোশ্চেন আসা উচিত ছিল যে এই H কি আর এই H' কি। তো এই H হলো অবজার্ভড হেড অর হেড ডিফারেন্স। আচ্ছা, আর H' হলো হেড কারেকশন। আর ক্যাপিটাল H হলো ডিফারেন্স বিটুইন সেন্ট্রয়েড না হাইট বিটুইন সেন্ট্রয়েড টু হাইট অফ ওয়াটার বা সারফেস অফ ওয়াটার, যেটাই বলো না কেন, পানির সারফেস থেকে এই মাউথপিসের সেন্ট্রয়েড পর্যন্ত ডিফারেন্স, এটাকে অ্যাকচুয়াল হেড বলা হয়। অবজার্ভ হেড, এটা অ্যাকচুয়াল হেড। নামগুলা মনে রাখো। এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ম্যাম h'-টা কি বললেন ম্যাম, আরেকটাবার বলবেন? লিখছি আমি, দেখো হেড কারেকশন লিখে নাও একটু, হেড কারেকশন। আর ছোট h টা হলো অবজার্ভ হেড অথবা হেড ডিফারেন্স, যেটাই বলো না কেন দুইটাই ঠিক।
আর ক্যাপিটাল এইচ হলো অ্যাকচুয়াল হেড অথবা ডিফারেন্স বিটুইন ওয়াটার সারফেস টু সেন্ট্রয়েড অফ মাউথপিস। এটুকু পর্যন্ত হয়েছে? আমি কি স্ক্রল করব? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, জি ম্যাম। Yes, জি ma'am. ম্যাম। আচ্ছা। তো এটুকু পর্যন্ত থিওরি বললাম না যে আজকে থিওরি খুবই ছোট্ট, আজকে আমাদের থিওরি খুব বেশি নাই। আমরা এখন আসি আমাদের ডাটা শিট। ডাটা শিট আজকেরটা আরো সোজা, গত দিনেরটা তো ক্যালকুলেশন তোমাদের বেশি ছিল, আজকেরটা আরো সোজা। আমি ডাটাগুলা দিয়ে দিচ্ছি, আমার সাথে ডাটাগুলা তুলে নাও। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য মেজারিং ট্যাঙ্ক কত হবে বলো? এতদিনে তোমাদের জানা উচিত। ম্যাম 47 into 67। 47 into 67। আচ্ছা, এরিয়া অফ মাউথপিস কিভাবে বের করবা? ডি দেওয়া আছে, বলো। কি বললাম একবার একটু বলো, শুনে নেই। ম্যাম π/4d²। হ্যাঁ, π/4 ডি স্কয়ার। আচ্ছা, হেড কারেকশন 5.3 সেন্টিমিটার, ইনিশিয়াল পয়েন্ট গজ 1.68 সেন্টিমিটার, ফাইনাল পয়েন্ট গজ 10.76 সেন্টিমিটার। ডিফারেন্স ইন গজ রিডিং বের করবা। অবজার্ভ হেড এইচ 76.8 সেন্টিমিটার। আচ্ছা, পাইপের ডায়ামিটারটা 1.5 রাখো, আমাদের জন্য ইজি হবে। 1.5। আচ্ছা, এখান থেকে গেল। আচ্ছা, এখন তোমাদের আমি এদিকে কিছু ডাইমেনশন গুলো দিয়ে দিই। আচ্ছা, এটুকু পর্যন্ত তোলা হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন তোমাদের ক্যাপিটাল এইচ কিভাবে করবো বলো তো? ম্যাম স্মল h মাইনাস h - h প্রাইম। স্মল এইচ মাইনাস এইচ প্রাইম, এখান থেকে ক্যাপিটাল এইচ। ভলিউম অফ ওয়াটার গেজ ডিফারেন্স টা বের করবো, তারপর ক্রস সেকশনাল মানে মেজারিং ট্যাঙ্কের ক্রস সেকশনের সাথে গুণ করে দেবো। গুণ করবো। আর টি এর ভ্যালুটা লাগবে না? আচ্ছা, এরপর ডিসটেন্স বের করতে আমাদের টি লাগবে। জি ম্যাম। আমাদের টি এর ভ্যালুটা 4টা টি এর ভ্যালু আমি দিয়ে দিই সেকেন্ডে। $55, $60, $68, $72, 4টা তোমাদের টি এর ভ্যালু। আচ্ছা, এরপরে কিউ এ কিভাবে বের করবা? ম্যাম v/t ভলিউম বাই টাইম। v/t। কিউটি ফর্মুলা কি ছিল দেখো তো? কিউটি এর a√2gh। আচ্ছা, তোমাদের n এর ভ্যালু কত আসা উচিত বলো তো? ম্যাম 0.5 0.5 এর কাছাকাছি। n এর ভ্যালু তোমাদের 0.5 এর কাছাকাছি আসবে, কারণ এখানে রুট মানে হাফ আছে এখানে। আচ্ছা, কিউটি এই এটা কোন এরিয়া বলো তো? অরিফিসের যে ডায়ামিটার এরিয়া। হুম,
অরিফিসের ক্যালকুলেশন করতেছি আজকে, এই ভুলটি তোমরা পাইপে পরীক্ষার সময় করো। ম্যাম এটা ইয়ার এরিয়াটা পাইপের এরিয়া মাউথ পিসের এরিয়া, যে ডায়ামিটারটা দেওয়া আছে মাউথ পিসের এরিয়া। আচ্ছা, তো এখান থেকে তোমরা এরিয়া বসাবা 2GH, এইচ এর ডাইমেনশন কোত্থেকে পাবা, যে এইচ এখান থেকে বের করে আসবা। এইচ সিডি কিভাবে বের করবা? কিউএ বাই কিউটি। বাই কিউটি। তাহলে এই টেবিল ফিল আপ করতে পারবা? এই টেবিল বুঝতে পারছো এখন? জি ম্যাম। আচ্ছা, ক্যালকুলেশন এতটুকুই। আচ্ছা, এরপরে কাজ আগের মতোই, গত দিনের মতোই লগ লগ গ্রাফ নিবা। লগ লগ গ্রাফে তোমাদের একটা বেস ফিটের স্ট্রেট লাইন আঁকবা। এখান থেকে অ্যাকচুয়াল ডিসচার্জ ভার্সেস অ্যাকচুয়াল হেড, এটা দিয়ে লগ লগ গ্রাফ আসবে। অ্যাকচুয়াল ডিসচার্জ ভার্সেস অ্যাকচুয়াল হেড। এখান থেকে এন এর ভ্যালু বের করবা, সি এর ভ্যালু বের করবা, ক্যালিব্রেশন ইকুয়েশন কিউ, এটা একটা বের করবা। এন সি এগুলো কি বের করার ফর্মুলা আমার বলার দরকার আছে? কত রিপোর্টই করছো, লগ এন্টি লগ দিয়ে না ম্যাম, যেভাবে পারবো এটা। করার, হ্যাঁ সেভাবে করবা। আচ্ছা, ক্যালিব্রেশন ইকুয়েশনটা পাওয়ার পর তারপরে একইভাবে সি এইচ টু দি পাওয়ার এন একটা ক্যালিব্রেশন ইকুয়েশন আসবে। সি এর ভ্যালু বের করে আসবে, এন এর ভ্যালু বের করে আসবা। এইচ এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত 10টা ভ্যালু নিবা, নিয়ে 10টা ভ্যালুর জন্য 10টা কিউ এ পাবা। সেটা দিয়ে ক্যালিব্রেশন গ্রাফ আঁকবা। তোমাদের গ্রাফটা কেমন আসবে? তোমাদের গ্রাফ কোনটা আসবে? ম্যাম উপরেরটা 1 নাম্বার। 1 নাম্বারটা আসবে তোমাদের। তো এখান থেকে ক্যালিব্রেশন গ্রাফটা ড্র করবা। ম্যাম এন এর ভ্যালু তাহলে কি 0.5 এর কাছাকাছি আসবে এরকম ভ্যালু ম্যাম? হ্যাঁ 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 0.5 এর কাছাকাছি আসবে। ধরো যে 0.49 আসতে পারে অথবা 0.52 আসতে পারে, দুইটাই ওকে, কোনো সমস্যা নেই। মানে খুব স্লাইড, যাতে মানে 5 এর চেয়ে একটু বেশি হলেও যাতে খুব বেশি বেশি না হয়, বা কম হলেও যাতে খুব বেশি কম না হয়, কাছাকাছি রাখলেই হবে। ঠিক আছে? তো তোমাদের গ্রাফটা, ক্যালিব্রেশন যে গ্রাফটা সেটা এমন আসবে। সব পয়েন্টে যদি যায় তাহলে তো গেলই, নাহলে বেস ফিটে রাখবা। তোমরা তো গ্রাফের যে ডায়াগ্রামটা সেটা বুঝতেই পারছো যে কিরকম হবে। তো এখান থেকে গ্রাফটা ড্র করবা, দেন ডিসকাশন। বোঝা গেছে? জি ম্যাম। ম্যাম ওই যে একটু কোশ্চেন ছিল ম্যাম, শুরুর দিকে একটু থিওরিতে কোশ্চেন ছিল ম্যাম, যে আমরা যে দুইটা সমস্যার কথা বলছিলাম ম্যাম, সেই দুইটা সমস্যাকে আরেকবার রিপিট করা যাবে ম্যাম? কোন দুইটা সমস্যা? ওই যে ম্যাম বললেন যে অরিফিসের ক্ষেত্রে যে আনস্টেডি ফ্লো হইলে পরে যে ফলিং এর প্রবলেম হয়, এটা ম্যাম আমি বলেছিলাম। আরেকটা আপনি বললেন যে ম্যাম এখানে পাইপ ফ্লোর একটা কথা বলছিলেন ম্যাম, যে দাঁড়াও দেখি কোন জায়গায়। লেকচার সময় তো অনেক কিছুই বলি। একদম। হ্যাঁ বলো। ম্যাম ইসের এইখানে যে শুরুতে যে বলা হলো ম্যাম, যে অরিফিস আর মাউথ পিসের ক্ষেত্রে ম্যাম দুইটা সমস্যা দেখা যায়, মানে একটা একটার সাথে পার্থক্য করা যায় ম্যাম, সেই পার্থক্য দুইটা। ওই যে ফ্লো মেজারিং ডিভাইস, ফ্লো মিটারিং ডিভাইস, ওইটা? জি মিস, জি মিস। আচ্ছা, ফ্লো অরিফিসের ক্ষেত্রে তো আমরা যেটা দেখতেছিলাম, যেটাতে ফ্লো মিটারিং যেটা, সেটা করা যাচ্ছিল না, কারণ আমাদের ল্যাবে কারেন্ট মিটার নেই। করা যাচ্ছিল না তা না, করা যাবে যদি কারেন্ট মিটার থাকে। আর আমরা এখানে করতে পারতেছি না, কারণ আমাদের এখানে কারেন্ট মিটার নাই, তাই আমরা করতে পারি না। আর এই মাউথ পিসের যে এক্সপেরিমেন্টটা, সেটা আমরা ল্যাবে করি না, কারণ আমাদের কারেন্ট মিটার নাই। আর মাউথ পিসের এক্সপেরিমেন্ট যেটা, সেটা ফ্লো মেজার করতেও কাজে লাগে, ফ্লো মিটার করতেও কাজে লাগে, এবং ডিসচার্জ ইনক্রিজ করতেও কাজে লাগে। আর যদি ডায়ামিটার 3D এর চেয়ে কম হয়ে যায়, তাহলে এটা অরিফিসের মতো কাজ করবে। ডায়ামিটার যদি, সরি, লেন্থ যদি 3D এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে অ্যাজ আ পাইপ ফ্লো কাজ করবে। এই তো মোটামুটি মনে হয় আমি বললাম। জি মিস। ম্যাম ওই যে আরেকটা জিনিস, যেটা যে অরিফিসের ক্ষেত্রে বলেন যে অ্যাটমসফিয়ারিক প্রেসার বাড়লে ভেলোসিটি কমবে আর ডিসচার্জও কমবে ম্যাম, এই যে এইটা আরেকটা বার যদি একটু বলতেন ম্যাম, কিভাবে হচ্ছে এটা একটু। এইটা দেখো, অরিফিসের ক্ষেত্রে, অরিফিসটা, আচ্ছা অরিফিসের ফিগারে যাই। আচ্ছা দেখো, অরিফিসের ফিগারটার মধ্যে দেখো তোমাদের এখানেই কিন্তু শেষ, কিন্তু মাউথ পিসে কি এখানে শেষ হয়ে গেছিল? আরেকটু আছে না এটুকু পোর্শন? তো অরিফিসে এখানে যেহেতু ওপেন প্লেসে ভেনা কন্ট্রাক্টটা হচ্ছে, ভেনা কন্ট্রাক্টটা কিন্তু এই রিজার্ভারের ভিতরে হচ্ছে না, ওপেন প্লেসে হচ্ছে। তো যেহেতু ওপেন প্লেসে হচ্ছে, এখানে কি হবে, প্রেসারের ইফেক্টটা বেশি পড়বে। আর পাইপের ভিতরে
প্রেসারের ইফেক্ট কি সেম পড়বে? পাইপের ভিতরে কিন্তু প্রেসারের ইফেক্টটা কমে যাবে। তো যেখানে প্রেসারের ইফেক্ট কমবে সেখানে ভেলোসিটি বাড়বে এবং ডিসচার্জও বাড়বে। আর এখানে যেহেতু ওপেন প্লেস, এখানে প্রেসারটা অনেক বেশি থাকবে, তো সেই কারণে ভেলোসিটিটা কমে যাবে এবং সেই সাথে ডিসচার্জটাও কমে যাবে। বুঝতে পারতে পার যে কোশ্চেন করছিলা সে কি বুঝতে জি মিস, পারছো? বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আছে? আমি তোমাদের দেখাবো ভিডিওটা। ল্যাবে করানো হয় না, কিন্তু এক্সপেরিমেন্টে কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখতে হবে, তো ওইটা আমি একটু দেখাবো তোমাদের। আচ্ছা, তো তোমাদের আর কারো কোনো প্রবলেম না থাকে আমি তাহলে তোমাদের ভ্যালুটা একটু ইয়েটা গ্রাফটা দেখাই। সরি, গ্রাফ বলতেছি, তোমাদের ভিডিওটা একটু দেখাই। আচ্ছা, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, এই সেটআপটার নাম কি বলো তো? এই সেটআপটা আমাদের ল্যাবে আছে, হাইড্রোলিক বেঞ্চ। হাইড্রোলিক বেঞ্চ। আচ্ছা দেখো, এই যে সার্টেন একটা পোর্শন দেখতে পাচ্ছ এক্সটেন্ডেড, এটা অরিফিস মিটার, এটার সাথে এক্সটেন্ডেড একটা পাইপ দেখতে পাচ্ছ না? এই পাইপটি মাউথপিস। আমরা অরিফিস করি কিন্তু ল্যাবে মাউথপিসটা করা হয় না। দেখো, এই যে এটা যেটা দেখালো এটা হলো মাউথপিসটা, এবং এটা কতটুকু লেন্থ, এই যে এই ডায়াটা দেখো, ডায়াটা যতটুকু তার 3 গুণ লেন্থ। একই রকম পিজোমিটার দিয়ে আমরা মেজারমেন্ট করব, একই জিনিস অরিফিসে যেভাবে মেজারমেন্ট করছিলাম সেম ওয়েতে একই ভাবে। ম্যাম এখানে কি স্টেডি ফ্লো বজায় রাখা লাগবে? কারেন্ট মিটারে স্টেডি ফ্লো আসবে না। কারেন্ট মিটারে যখন যাবো তখন ফ্লোটা তুলনামূলক বেশি হয়, তো স্টেডি ফ্লোটা মানে স্টেডি ফ্লো কি, এটা আইডিয়াল কন্ডিশনের জন্য না, তো এখানে আসলে ওরকম স্টেডি ফ্লোটা পাওয়া যায় না। ম্যাম আমরা ডিসকাশনের ক্ষেত্রে মানে কি কি পয়েন্ট নিয়ে আসবো, মানে এখানে কি কি সমস্যার জন্য রেজাল্টটা ইয়ে আসতেছে? আচ্ছা, তোমার দেখবা তোমার এন এর ভ্যালুটা কেমন আসে, তোমার এন এর ভ্যালুর জন্য লিখতে পারো। তারপরে তোমার গ্রাফটা কি টাইপস এর গ্রাফ হওয়া উচিত, তোমার 1 এর চেয়ে বেশি হলে কোনটা, 1 এর চেয়ে কম হলে কোনটা, সেটার জন্য আমরা ফিক্সড একটা কিন্তু গ্রাফ পাচ্ছি সেইটা। তারপরে লিখতে পারো থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল দুইটার মধ্যে যে পার্থক্যটা, ডিসচার্জের দুইটা ডিসচার্জ পাবা, দুইটা ডিসচার্জের মধ্যে যে পার্থক্যটা সেটা নিয়ে লিখতে পারো, যে কেন তোমার একটা তো বেশি আসবে, থিওরিটিক্যালটা বেশি আসার কথা, অ্যাকচুয়ালটা কম আসার কথা। তো অ্যাকচুয়ালি আমাদের অনেক টাইপস এর লস হয়, কি কি লস হতে পারে এগুলো গুগল করবা, গুগল করলে এগুলার কি কি টাইপস এর লস হয় বা কেন ইউজ করি, এই জিনিসগুলো তোমরা আরো ডিটেলস জানতে পারবা, সেটা নিয়ে লিখতে পারো। তারপরে এখানে তোমার ভ্যালুটা জাস্টিফাই করছে কিনা সেটা নিয়ে লিখতে পারো। তারপরে এখানে ফ্লুইডটা কি, থিওরিটিক্যালের ক্ষেত্রে আমরা নন ভিসকাস ফ্লুইড ইউজ করতে পারি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কি নন ভিসকাসটা আসলে পাই না, কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ভিসকাস ফ্লুইডটাই পাই। তো এরকম তোমরা নেটে যখন সার্চ করবো তখন এখান থেকে অনেক আরো কিছু, আমি তো যে কয়টা ইনস্ট্যান্ট আমার মনে আসলে সে কয়টা আমি বললাম, আরো অনেকগুলোই লিখতে পারবা। তো যেটাই নেট থেকে নাও সেটা রেফারেন্স অবশ্যই অ্যাড করতে হবে। জি মিস, আগের দিনকে যেটা ছিল তো নেটে সার্চ করলাম, দেখলাম ম্যানোমিটারের ইয়ে দিয়ে বেশি করা, ওইখানে ম্যাম এত ডিটেলস এ লেখা নেই, মানে আমরা যেভাবে করছি ম্যাম আচ্ছা, মানে ম্যানোমিটারের কথা তো শোনো, বলা এত হয়েছে। পয়েন্ট তোমাদের তো অলরেডি মনে হয় 4-5টা পয়েন্ট বলেই ফেললাম, তো জি তোমাদের অত বেশি পয়েন্ট লিখতে হবে না, মোটামুটি রেজাল্টকে ইন্টারপ্রেট করতে তোমাদের যে কয়টা লাগে রেজাল্টের উপরেই যদি লিখো তাও কোনো সমস্যা নেই। আর আজকের রিপোর্টটা তো আমি এখনো তোমরা দাওনি, আমি দিলে ওইটা কারেকশন করে দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবা, কারণ অরিফিস আর মাউথপিস তো সেমই, বা একটা রিপোর্ট চেক করলে আসলে দেখলে বুঝতে পারবা যে
ডিসকাশনটা কিভাবে আমি লিখে দেবো ওগুলা সব, ডিসকাশন কিভাবে ইমপ্রুভ করতে পারবা, বা ডিসকাশন তোমাদের কোন কোন জায়গায় ভুল হয়েছে। কারণ তোমরা তো রিপোর্ট এর আগে মিডের আগেও তো জমা দিছো, স্যার অবশ্যই বলছেন যে কিভাবে রিপোর্টে কি সমস্যা হচ্ছে। তো আমি আমার পোর্শনের জন্য অবশ্যই বলে দেবো যে রিপোর্টে আর একটা, এই কারণে আমি চাইছিলাম আসলে আজকে যে তোমরা যদি 10:30টার মধ্যে দিতে, তাহলে আমি দেখতে পারতাম যে তোমরা কিরকম ডিসকাশন লিখছো। কারণ আমি তোমাদের খাতা তো আমি দেখবো, দেখা যাবে তো, সেজন্য আমি আর কি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তোমাদের 5 জন দিছো রিপোর্ট, আমি একটা রিপোর্ট একটু ম্যাম দেখি। আমরা কি ভ্যানা কন্ট্রাক্টর যে আছে ক্যারেক্টারিস্টিক আছে ওইগুলা এখানে ইনক্লুড করতে পারবো, যে কেন এরকম মানে ভ্যানা কন্ট্রাক্টর কিভাবে তোমার কাজ করতে যে রেজাল্ট যদি, তোমার রেজাল্টের উপর অবশ্যই ডিসকাশন, তোমার রেজাল্ট বেসিস হতে হবে, বেশি পয়েন্ট লেখার দরকার নেই, রেজাল্টকে ইন্টারপ্রেট করবা। তোমার এখানে এটা লিখতে পারো যে তোমার এখানে ভ্যালুটা তোমার চেঞ্জ হইতো কিসের উপর ভিত্তি করে, ভেনা কন্ট্রাক্টর পজিশনের উপর, তাই না? ভেনা কন্ট্রাক্টর যদি 3D এর আগে চলে আসে বা 3D এর পরে আসে, তাহলে সেটার উপর কিন্তু একটা চেঞ্জ হবে। সেই জিনিসটা কিন্তু বুদ্ধি করে লিখতে পারো। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তো এই মোটামুটি তোমাদের আজকের লেকচার। আমি তোমাদের একটা রিপোর্ট খালি একটু ওপেন করে দেখি, দাঁড়াও, যে তোমাদের ডিসকাশন। ম্যাম আইডি 51 এটা জমা দিয়েছি ম্যাম, একটু যদি দেখতেন ম্যাম হ্যাঁ, তাহলে তোমার পরে। এটা কি তোমার রিপোর্ট সিআর? জি ম্যাম। আচ্ছা, তোমাদের, হ্যাঁ তোমাদের এই রিপোর্ট নিয়ে তো, আচ্ছা তোমরা যখন গ্রাফের ভ্যালুগুলো প্লট করবা, গ্রাফের ভ্যালুগুলো প্লট করার সময় তোমাদের আমি একটু শেয়ার করি। তোমরা গ্রাফের ভ্যালুগুলা এরকম ভাবে ডট দিয়ে সার্কেল করে দিবা, যেটা তোমরা ক্যালিব্রেশন গ্রাফে করো নাই। আচ্ছা, আর ক্যালিব্রেশন গ্রাফের নাম তো গ্রাফ অফ অ্যাকচুয়াল ডিসচার্জ ভার্সেস হেড ডিফারেন্স না, গ্রাফের নামই ক্যালিব্রেশন গ্রাফ। ওই নামটা যদি লিখো যে গ্রাফ অফ অ্যাকচুয়াল ডিসচার্জ ভার্সেস হেড ডিফারেন্স, তারপর এখানে নিচে নাম লিখে দিতে হবে ক্যালিব্রেশন গ্রাফ। প্রত্যেকটা ক্যালিব্রেশন গ্রাফের উপরেই লেখা থাকতে হবে যে এটার টাইটেল হলো ক্যালিব্রেশন গ্রাফ। ঠিক আছে, মন থাকবে। আর ডিসকাশন রেজাল্ট নিয়ে তোমাদের ডিসকাশন তো ভালো, ডিসকাশন তো অনেক ভালো। ডিসকাশন নিয়ে তোমরা আর কি জানতে চাও? রোল 51 আমি দেখতেছি, ডিসকাশন তো ভালো, যা নিয়ে লিখছো মোটামুটি কিসের সাথে কি রিলেটেড, কোন থিওরাম অ্যাপ্লাই করছি, লিখছো তো ভালোই তো লিখছো, খারাপ তো কিছু লিখো নাই। ডিসকাশনে তো কোনো প্রবলেম দেখতেছি না। জি ম্যাম। ম্যাম মানে আমি একটু ওই যে নেটে ম্যাম সার্চ করেছিলাম ম্যাম ম্যানোমিটারের কথা, তো এর জন্য ম্যাম আরো আপনাকে জিজ্ঞাসা করছি যে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি কি লস টাইপের হতে পারে, এটা নিয়ে একটু যদি আর একটু লস, লিখতাম আর কি। ফ্রিকশন লস হতে পারে, মেইনলি এখানে ফ্রিকশন লসই হয়। তারপরে টাইম ধরো যে একটা ফিক্সড, আমরা একটা ল্যাবে একটা টেম্পারেচার ইউজ করি, বা ল্যাবে ধরো যে আমাদের একটা রুমের টেম্পারেচার ইউজ করি, বা টেম্পারেচার একটা ইফেক্ট আসতে পারে। বা ধরো যে এখানে পানির যে ফ্লোটা সবসময়, যেটা তুমি বললা যে স্টেডি ফ্লো হওয়ার কথা, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিন্তু স্টেডি ফ্লো পাবো না, প্র্যাকটিক্যালি দেখো আনস্টেডি ফ্লো হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটা ইফেক্ট আসতে পারে। তো মেজরিটি অ্যামাউন্ট যেটা ডমিনেট করবে সেটা হলো ফ্রিকশন লসটা এখানে প্রমিনেন্ট থাকবে। কারণ ফ্লো যখন হবে, অবশ্যই এটা বুঝতেই পারতেছো টার্বুলেন্ট ফ্লো, কাজে এখানে তোমাদের ফ্রিকশন লসটা আসবে। তো কি পরিমাণ লস হচ্ছে সেটাও, লসটাও কিন্তু বের করা যায়। কিভাবে বের করা যায়? দুইটা ডিসচার্জের মধ্যে ডিফারেন্স করে যদি 100 মানে, দাঁড়াও তোমাদের আমি লস বের করার সিস্টেমটা আমি তোমাদের দেখাই দিই। এটা তোমাদের লাগবে না, জাস্ট ইন জেনারেল আমি তোমাদের জাস্ট আর ইরোর কতটুকু ইরোর আসছে সেটা। ধরো যে কিউটি এর একটা ভ্যালু আসছে 10, কিউএ এটা একটা অ্যাপ্রক্সিমেট আমি দিচ্ছি 9, তাহলে 10 - 9 ডিভাইড বাই 10 ইন্টু 100, এটা করলে তোমরা লস কতটুকু বের হচ্ছে সেটা বের করতে পারবা, যে কতটুকু ইরর আসছে। বাট এটা ম্যান্ডেটরি না, কতটুকু লস হচ্ছে সেটাও বের করতে পারবা। এই তো মোটামুটি ঠিক আছে। আর কারো কোনো কোয়ারি আছে? নো ম্যাম।